প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা। জন্ম হচ্ছে সংবাদের, দিনের সংবাদ এবং সেখান থেকেই বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি সোনিয়া হক আছি আপনাদের সাথে। প্রতিদিন এই আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে থাকবেন দুজন অভিজ্ঞ সিনিয়র সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জানব সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমাদের সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং আছেন বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। সুভাষ সিংহ রায় এবং রুহুল আমিন গাজী, মূলত দিনের বিশেষ খবরগুলো নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করি। আলোচনায় যাবার আগে আজকে দিনের প্রধান খবরগুলো জেনে আসি। রুহুল আমিন গাজী এবং সুভাষ সিংহ রায় আছেন আমাদের সাথে। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি। আমি রুহুল আমিন গাজী আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা আজকে ডিবিসি নিউজের প্রায় প্রতিটি সংবাদে যে একটি বিষয় ছিল, একটি সংবাদ ছিল, সেটা হলো যে দুদকের অভিযান বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানে, নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেসব শিক্ষক কোচিং বাণিজ্য এতদিন পর্যন্ত জিয়ে রেখেছেন সেসব প্রতিষ্ঠানে দুদক প্রথমবারের মতো অভিযান চালিয়েছে। দুদককে আমরা আসলে কি সাধুবাদ জানাতে পারি কিনা এই ঘটনাটির জন্য, এবং এর আসলে কোচিং বাণিজ্য এত বছর ধরে বন্ধ হয়ে যাবে আমরা ভাবছিলাম বা আমরা ভাবি, কিন্তু তারপরেও সেটা বন্ধ হয় না, কেন মনে হয় আপনার কাছে রুহুল আমিন গাজী? এমনি একটা সুন্দর চমৎকার জিনিস নিয়ে আসছেন, সঙ্গত কারণে আসছে। দেন কোচিং বাণিজ্যটা শিক্ষা মন্ত্রণালয় প্রথম খুব চেষ্টা করেছে, এটি কিন্তু পারেনি হলো আমাদের দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, আমাদের সমস্ত নামি দামি যে স্কুলগুলি আছে এবং এই ক্লাসে এক একটা ক্লাসে 50 থেকে 60টা ছেলে, একজন টিচার, এবং তিনি যতটুকু সময় পায় সেই সময়টিও সঠিকভাবে ব্যবহার করেন কিনা আমার সন্দেহ আছে। যেই কারণে প্রত্যেকটি গার্জিয়ান বাধ্য হয়ে এই কোচিংয়ে দিতে হয়, এবং তা না হলে তার ছেলেটি ভালো করে না। এবং এটি দেখা গেছে, আমার নিজের ছেলেও ক্লাস 9-এ পড়ে, আমি জানি যে জন্য, যা দেখা গেছে যে এই ছেলেটি কোনো কোচিংয়ে পড়ে নেই বা ওই শিক্ষকরা আছে পড়ে নেই, আর যে পড়েছে এর মধ্যে রেজাল্ট একটি আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এবং এটা বন্ধ করার কিছুদিন বন্ধ ছিল, তারপরে দেখা গেছে স্কুলের রেজাল্ট বা ফলাফলটা ভালো হচ্ছে না। এখন আপনি বলেন যে এটা একটা ভিন্ন দিকও আছে। আমি 2 দিন আগে চাঁদপুর প্রেস ক্লাবে একটি প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে একটি নামি স্কুলে একজন টিচার, একজন হিন্দু টিচার আমাকে এসে ধরলেন যে স্যার আপনি তো টকশোতে কথা বলছেন। স্যার বললাম, স্যার আপনি স্যার বললেন না, প্রবীণ মানুষ, বলছে আপনি তো টকশোতে কথাটা তো বললেন, আমাদের কথা একটু বললেন। তিনি যে কথাটি বললেন সেটি বললেন যে আমাদেরকে যেই টাকাটি আমি স্কুল থেকে পাই, সরকারি বেতন আমি ওইভাবে পাই না, বা গভর্নমেন্ট একজন অফিসার যে বেতন পায় আমার কিন্তু সেভাবে বেতন হয় না। তো আমি এই টাকাটি দিয়ে, একটি টাকার অঙ্ক বললো, আমি বলতে চাই না, এই টাকা দিয়ে আমি কিভাবে আমার সংসার পরিচালনা করব? আমার তো কোনো সেভাবে বোনাস নাই, নাই, কিছু নাই। আমার 3টি মেয়ে বিবাহযোগ্য, বিয়ে দিতে হবে। এবং সেই কারণে স্কুলের পরে যদি আমি স্কুলের কাজের ক্ষতি না করে যদি বিদ্যার পড়াশোনার কাজে যদি আমি ব্যস্ত থাকি, তাহলে এইটা প্রশাসনেরই বা এটা আপত্তিটা কেন? এটা হলো তার প্রশ্ন। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত শ্রেণীকক্ষে সঠিকভাবে পাঠদান এবং তার উন্নয়ন ঘটানো না যাবে, ততদিন পর্যন্ত কিন্তু এই দুদক অভিযান চালানোর যাই চালান, এই কোচিং বাণিজ্য আপনি বন্ধ করতে পারবেন না। একটা ফ্যাক্ট হচ্ছে যে যেই ছেলেটি কোচিংয়ে গিয়ে যেভাবে তাকে পড়ানো হয়, শিট দেওয়া হয়, দেখিয়ে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, ক্লাসে কিন্তু সেই ছেলেটি সেই উপকরণগুলি কিছু পাচ্ছে না, এবং পাচ্ছে না। আমি এই ক্লাসেও আমার ছেলে পড়ে সেই স্কুল ক্লাস টিচারের সাথে আমি কথা বলেছিলাম যে আপনারাই তো আবার কোচিং করেন, তো আপনি ক্লাসে কেন ওইটা করছেন না? বলছে 50টা ছেলেকে আমার পক্ষে সম্ভব না, আর কোচিংয়ে আমি 10 থেকে 12টা ছেলেকে পড়াই, বেস করে নেই, এর বেশি কোনো ছেলে আমি নেই না। তাহলে আমাদের এখানে একটা চিন্তা করতে হবে এডুকেশন বোর্ডকে বা মন্ত্রণালয়কে, যে আমরা 50টি বাচ্চা দিয়ে যদি একজন শিক্ষক না হয়, তাহলে 25টি বাচ্চা করে ভাগ করে দিই, যাতে সে প্রপার এডুকেশনটা পায়। এখন কোনো রকম খাতা দেখতে আর রুল করতে যদি আর একটু দেখতে যে পুরো সময়টা পার হয়ে যায়, তাহলে 50টি বাচ্চাকে কিন্তু ওইভাবে নার্সিং করা তার পক্ষে সম্ভব না। আরেকটি দিকে ওই যে আমার যে টিচার চাঁদপুরে আমাকে যেটা বলেছে, সেটাও কিন্তু একটি বাস্তবতা। আমি নিজে ছোটবেলায় কিন্তু আমার টিচারের নাম ছিল ধীরেন্দ্র মাস্টার।
আমরা তখন গ্রামে এরকম রাস্তাঘাট হয় নাই। আমি মনে আছে আমার ক্ষেতের আইলে ধীরেন্দ্র মাস্টার একটু পা খোঁড়া ছিল, সেই স্কুলের অঙ্কের। তিনি কিন্তু আমার যে অঙ্ক শিখিয়েছেন, আজও আমার ছেলে মেয়ে কিন্তু আমি সেই অঙ্কও শিখাই। এই যে শিক্ষাটা দিয়েছে ওই যে ক্লাস 1-এ, এই শিক্ষার কোনো তুলনা নাই। তিনিও কিন্তু আমাকে কিন্তু ওইভাবে কিন্তু পড়িয়েছেন। এইটা কিন্তু বরাবরই ছিল। মানে ছাত্রছাত্রীদের বেলাতে বা ছাত্রছাত্রীদের যে একটা নির্দিষ্ট সময় দেয়া বা ক্লাসের মধ্যে সেই জিনিসটা বুঝিয়ে দেয়া, সুভাষ সিংহ রায় যেমনটা রুহুল আমিন গাজী বলছিলেন যে আমরা কিন্তু এই জিনিসটা ফেস করছি বা আমরা এই জিনিসটার মুখোমুখি হচ্ছি যে টিচারদেরকে যদি জিজ্ঞেস করা যায় যে কেন বাসাতে পড়তে হচ্ছে বা হয়তোবা সেই সাবজেক্টটা বিষয়টা আমরা বাসাতে খুব একটা ভালো বুঝি না, টিচারেরই দায়িত্ব স্কুলে তাকে বুঝিয়ে দেওয়ার। কিন্তু টিচাররা কিন্তু প্রায়ই এই অভিযোগটা তোলেন যে এত কম সময় এতগুলো ছাত্রছাত্রী, তাদের ডায়েরি দেখা থাকে, তাদের অমুক দেখা থাকে, তাদের তমুক দেখা থাকে, বিভিন্ন কাজের কারণে আমরা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ঠিক সেই সময়টা দিতে পারছি না। দ্বারস্থ হতে হচ্ছে তখন কি এইসব কোচিং কিংবা প্রাইভেট টিউটরের। আসলে তাহলে সমাধানটা কি? যে কোচিং যদি বন্ধ হয়ে যায় কিংবা প্রাইভেট টিউটরের নামে এই সমস্ত আলাদাভাবে পড়ালেখা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ছেলেমেয়েগুলোর কি অবস্থা হবে? আপনি খুব কঠিন প্রশ্ন করেছেন এবং এই উত্তর আমার জানা আছে কিনা আমি জানি না, কিন্তু শ্রদ্ধাভাজন রুহুল আমিন গাজী এতক্ষণ ধরে যা বললেন এটি হচ্ছে বাস্তব চিত্র। আমার কিছু অভিজ্ঞতার কথা আমি খুব অল্প সময়ের মধ্যে বলতে পারি। আমি প্রায় 3-4 মাস অন্তর অন্তর আমি শান্তিনিকেতনে যাই। আমার বেশ আগ্রহ রয়েছে এটার প্রতি। কখনো পাঠ ভবন যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছিলেন, স্কুল যেটা, তার যিনি প্রিন্সিপাল বধিরূপা সিংহ, তার সাথে আমার একটা গভীর মানে শ্রদ্ধা এবং স্নেহের সম্পর্ক তৈরি হয়েছে। আমি অবাক হয়ে যাই, ওই যে পাঠ ভবন যে স্কুলটি, সেই স্কুলের ছাত্র ছাত্রীরা হচ্ছে একেবারে মধ্যবিত্ত ঘরের সন্তান, নিম্নবিত্ত ঘরের সন্তান। উচ্চবিত্ত ঘরের সংসারটা কিন্তু বিশ্বভারতীতে পড়ে, মানে বিশ্ববিদ্যালয় লেভেলের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে। কিন্তু স্কুল যেটা, সেই স্কুলে কিন্তু মোটামুটি একেবারে বিত্তহীন, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। বেতন তারা দেন 1600 রুপি, তার অভিভাবক বেতন দেন 1600 রুপি। কিন্তু যেই শিক্ষকটি আজকে যোগ দিয়েছেন, তিনি যখন পরের মাসের প্রথম মাসের বেতন তুলবেন 52,000 রুপি। কেন? এবং এই যে তার মানে কি শিক্ষাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা জিডিপির কত শতাংশ ব্যয় করছি? আমরা তো মানে শ্রীলঙ্কার কাছাকাছিও যেতে আমাদের অনেক সময় লাগবে। আপনি জিডিপির কত শতাংশ আমরা ব্যয় করি এটা নিয়ে কিন্তু আমরা সেই কলেজ জীবন থেকে যখন রাজনীতি একটু একটু করে বুঝতে শিখেছি তখন থেকে বলে আসছি শিক্ষা আমার অধিকার, শিক্ষা সুযোগ নয়। আমরা কিন্তু পারিনি। যেমন শ্রীলঙ্কাতে আমি যে অবাক হয়েছিলাম যে হঠাৎ করে দেখলাম যে সমস্ত রাস্তাঘাট 2টোর সময় বন্ধ হয়ে গেল, মানে সমস্ত গাড়ি থেমে গেল। তা আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম, আমার সাথে যে গাইড ছিলেন, আমি একটা পেশাগত কাজে গিয়েছিলাম, বললেন 2টো থেকে 3টা এই সময়টাতে শ্রীলঙ্কার কোনো রাস্তা স্কুল গাড়ি ছাড়া কোনো গাড়ি চলবে না। আপনি এখনো দেখেন, আমরা আমেরিকা নিয়ে, রাজনীতি নিয়ে, অপরাজনীতি নিয়ে অনেক সমালোচনা করি। আপনি আমেরিকাতে দেখবেন স্কুল বাসকে কতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা পারিনি। এর মাঝে আমাদের যে সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের শিক্ষক সংকট। আপনি চিন্তা করতে পারেন যে ছেলেটি কেবল মাস্টার ডিগ্রি পাশ করে কিংবা ব্যাচেলার ডিগ্রি পাশ করে পাঠ ভবনে সে শিক্ষক হিসেবে যোগ দিয়েছে, সে প্রথম মাসে বেতন তুলছে 52,000 রুপি। আমাদের বাংলাদেশি টাকায় কখনো 60,000, কখনো 65,000। আর 1600 রুপি নিচ্ছে তার অভিভাবকদের কাছ থেকে, 6 বেলা খাবার দিচ্ছে এবং তাদের থাকার ব্যবস্থা আছে। আমি এ কারণে বলছি যে আমরা শিক্ষাকে কিভাবে গুরুত্ব দিচ্ছি। আমি আপনাকে বলি, ঢাকা ইউনিভার্সিটির সিনেট সদস্য হিসেবে আমার অভিজ্ঞতা হয়েছিল বেশ কিছু কলেজে দেখবার। আমি ছাত্র জীবনে গিয়েছি এক দৃষ্টিভঙ্গি থেকে, আর এই সিনেট সদস্য হিসেবে আমি দেখতে গিয়েছি যে কি পরিস্থিতি। আমি অবাক বিস্ময়ে দেখেছি যে আমাদের ছাত্রছাত্রীরা যেই ন্যূনতম সুবিধাটুকু পাওয়া দরকার তার কিছুটাই পেতে পারছে না। গত 8 বছর 8.5 বছর অগ্রগতি হয়েছে। একটা সবাইকে নিয়ে একটা শিক্ষা নীতি করা হয়েছে, শিক্ষার ডিজিটাল ক্লাসরুম এসেছে, অনেকগুলো অগ্রগতি হয়েছে, কম্পিউটার এসেছে, কিন্তু আমরা শিক্ষক কোথায়? আমি অন্ধকারের মধ্যে আসার আলো দেখি। আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে গত 3 বছর 4 বছরের প্রথম বর্ষ যে ভর্তি পরীক্ষা হয়, যে কটা ইউনিটের ভর্তি পরীক্ষার আপনি রেজাল্ট যদি দেখেন,
প্রত্যেকটা ইউনিটের প্রথম দ্বিতীয় ছাত্রটি হয় বর্গা চাষির ছেলে, নয় মাঝির ছেলে, অথবা কৃষকের ছেলে, মুদি দোকানদারের ছেলে। তার মানে কি এই ছেলেগুলো উঠে আসছে একদম প্রান্তিক পর্যায় থেকে। তার মানে কি আমাদের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। যাদেরকে ঢাকা শহরে এই কোচিংয়ের মধ্যে ঢুকায়, এই যে তাদেরকে যে মস্তিষ্ককে পরিপূর্ণ করে দেওয়া, ইনজেক্ট করে দেওয়া, জোর করে ঢুকিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু তারা এগোতে পারছে না, তারা তো আত্মস্থ করতে পারছে না। ওই যে শিক্ষকের কথা রুহুল আমিন গাজী বললেন, সেই শিক্ষক তো নেই। আমার এক শিক্ষক ছিলেন ক্লাসে এসে, ক্লাস 5-এ, তখন তিনি, আমার যশোরে আমি জন্মলাভ করেছি, এসে বললেন, এই মজা করে বলতেন উনি, এই তুই ব্লাউজ পরে আসছিস কেন, মানে জামাটা ছোট। আমি বললাম, স্যার জামা ছোট হয়ে গেছে। বলে, এই ছাগল, জড়বস্তু কোনোদিন ছোট হয় না, তুই বড় হয়ে গেছিস। উনি তখন ওখান থেকে জড় এবং জীবের পার্থক্য বোঝানো শুরু করলেন। জিজ্ঞেস করলেন বিজ্ঞানের ক্লাসে যে দুধ আদর্শ খাদ্য বলা হয় কেন? সকলে উত্তর দিল, স্যার দুধের মধ্যে খাদ্যের সব উপাদান আছে, এই জন্য দুধকে আদর্শ খাদ্য বলা হয়। তখন ওই দুলাল হরিদাস তিনি আবার জিজ্ঞেস করলেন, দুধের মধ্যে একটা খাদ্যের উপাদান নাই, তোমরা কেউ বলতে পারবা? তখন তো আমরা কেউ বলতে পারি না। তখন তিনি বলছেন, তোর কি প্রাচীন আমল থেকে এই কথা শুনে আসিসনি? সবাই তোর বলে না পরিবারে যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি? কেন বলে জানিস? পৃথিবীতে দুধের মধ্যে একটা খাদ্যের উপাদান না, আসলে আয়রন। আর আয়রন প্রচুর পরিমাণ আছে কাঁচা কলায়, একটু কম আছে হচ্ছে পাকা কলায়। এই জন্য যুগ যুগ ধরে বলে আসছে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা। এই ধরনের শিক্ষক তৈরি করার বিষয়টি রুহুল আমিন গাজী ও সুভাষ সিংহ রায়ের কথা রেশ ধরে আপনার কাছে এই বিষয়টাতে, এই প্রসঙ্গের শেষ এটা আমি জানতে চাই যে আসলে সেক্ষেত্রে কি, যদি আমরা কোচিং মানে ব্যবসা বলি, বাণিজ্য বলি, যেটাই বলি না কেন, আমরা এভাবে এটাকে হয়তোবা বিশেষায়িত করার চেষ্টা করছি, কিন্তু কোচিং যদি বন্ধ করতে চেষ্টা করি, সেক্ষেত্রে তো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব অনেকাংশে বেড়ে যায়। সেই দায়িত্বটা আসলে কিভাবে করা হবে? আপনি ঠিকই বলেছেন। আমরা কোচিং, আমি যেটা এখন অভিযান চলছে, আমি এটার পক্ষে না, বা এভাবে কোচিং বাণিজ্য হঠাৎ করে বন্ধ করে দেওয়ার আমি পক্ষে না, যতক্ষণ পর্যন্ত না, যেটা সুভাষ সিংহ রায় বললেন, এবং ভারতের যে একটি গুরুত্বপূর্ণ এবং কবিগুরু রবীন্দ্রনাথের আজকে 22শে শ্রাবণ না, বিশেষ দিন, আমিও ওখানে গিয়েছি, বেশ কয়েকবার গিয়েছি। তো সেখানে এই যে একজন টিচারের যে মূল্যায়ন, যে সে 57,000 টাকা পাচ্ছে, এরপরে বাড়ছে, আমরা কিন্তু সেভাবে মূল্যায়ন করতে পারিনি। যতক্ষণ পর্যন্ত না আমরা শ্রেণীকক্ষগুলিকে একজন টিচারকে প্রপারলি আমরা সেই ধরনের মূল্যায়ন করতে না পারবো, আমরা যে শিক্ষক তৈরি করতে না পারবো সেই মূল্যায়নে, এবং 50 জন ছাত্র না, আপনি 20 থেকে 25 জন ছাত্র দিয়ে একটি ক্লাস তাকে দেন একটি সময়, যেইটা সে এখানেই শেষ করবে, এইভাবে যতক্ষণ পর্যন্ত আমরা তৈরি না করছি, আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, আমেরিকা যান, ইউরোপে যান, 60-70 জন নিয়ে কোনো ক্লাস কোনোদিনই কেউ করে না। এবং সব জায়গায়, এবং ঠিকই বলেছে, আপনি সব জায়গায় যান, এডুকেশন সবসময় ফ্রি, এবং এডুকেশনের গাড়ি টাড়ি সবসময় ফ্রি, এবং এখানে কেউ কোনো জঞ্জাট করতে পারবে না এডুকেশন, কারণ এরাই তো ভবিষ্যৎ নাগরিক। জাতির ভবিষ্যৎ যেখান থেকে তৈরি হয়, সেটাকে যদি মসৃণ না করা যায়, কণ্টকাকীর্ণ যদি না করা যায়, তাহলে তো এই জাতির ভবিষ্যৎ আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হবে। সেই কারণে আমি মনে করি যে এই দুদক বা ইত্যকার ঘটনাগুলি না ঘটে, আগে আমাদের উচিত এডুকেশনটা, স্কুলের প্রপার এডুকেশন দেওয়াটা ডেভেলপ করা, তারপরে এই কোচিং আপনি এমনি বন্ধ হয়ে যাবে, কোচিংয়ে কেউ দিবে না। যখন দেখবো যে ক্লাসে আমার বাচ্চা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে, কোচিংয়ে তার প্রয়োজন নেই, ওরাও কোচিং করবে না। আপনি মাস্টারদের বেতন বাড়িয়ে দেন, কোচিং কেন সে করবে? তার এক্সট্রা ইনকামের তো দরকার নেই, যেভাবে অন্য জায়গায় বেতন বাড়ানো হয়েছে। কিন্তু বেতনের জন্য তো দেখা যায় যে প্রাইমারি শিক্ষকরা রাস্তায় নেমে আসেন বেতনের দাবিতে, তারা ঠিক সময় মতো বেতনটাও পান না। কিন্তু রুহুল আমিন গাজী ভাইয়ের সাথে আমি একটা বাক্য যোগ করি, আপনি আমাদের দৃষ্টিভঙ্গিরও কিন্তু পরিবর্তন করতে হবে। পৃথিবীতে একটি মাত্র জাতি আমরা, দুর্ভাগা জাতি, যেই জাতির তার অভিভাবকরা তার সন্তানদের নকল সরবরাহ করার জন্য পরীক্ষা কেন্দ্রে যান। তো জঘন্য, পৃথিবীর কোথাও আপনি পারবেন জঘন্য এটা। হয়তোবা আমাদের দেশে তো ওই অভিভাবককে গ্রেপ্তার করা উচিত। এই দুদকের এই অভিযানটি কিন্তু এখানে হওয়া উচিত। এই যে এই ব্যাপারগুলো, এবং এই যে কনফুসিয়াস ছিলেন বিখ্যাত দার্শনিক, চৈনিক দার্শনিক, তিনি বলতেন যেই শিক্ষার পিছনে চিন্তা নাই সেটা যেমন দুর্বিষহ, আর যেই চিন্তার পিছনে শিক্ষা নাই সেটাও কিন্তু খুবই মারাত্মক। আমরা এই কাজগুলো করতে পারছি না, আমরা ছাত্রদেরকে মানে সেই সুশিক্ষা শিক্ষিত করতে পারছি না যেখান থেকে আপনার ন্যায্যতা, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং নীতিবোধের শিক্ষা, এই ঘাটতিটা রয়েছে।
আমি আবার সে আশার কথা বলছি রুলমিনজি ভাই, যে আমাদের ওই যে গ্রামের যে রিক্সাওয়ালার ছেলেটি যে প্রথম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত হাজার ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষা দিয়ে, সে কিন্তু আমাদের মেধাবীদের মেধাবী, এবং এই জায়গা কিন্তু রয়ে গেছে। আমরা একটু অবশ্যই সবাই মিলে অংশগ্রহণ করলে আমরা এগোতে পারবো বলে আমি মনে করি। এবার যেমন এই যে পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক অনেক কথা, আমি কিন্তু এটাতে খুশি এই কারণে যে পরীক্ষার আসলে প্রপারলি মূল্যায়ন হওয়া উচিত। একজন ছাত্রকে মানে ওই যে সবগুলি রাইট দিলে সে একটা না তার ঠিক হবে, এই যে পরীক্ষা, এই এডুকেশনে তো আমি এবং তুমি দুজনেই আমরা অভ্যস্ত না। তো এডুকেশনটাকে প্রপারলি একটি লোককে রিচ করার জন্য, তাকে মেধা তৈরির জন্য সেই জায়গায় নিয়ে যেতে হবে। সেই জন্য কত পার্সেন্ট পাস করলো এইটা আমি মনে করি, এবং এই যে দৃষ্টিভঙ্গির কথা বললাম না, এটা চেঞ্জ করতে হবে। আপনি কোনো বিশ্ববিদ্যালয়, নতুন প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুললেই, আমি ফার্মেসি ডিপার্টমেন্টের ছাত্র, খুললেই হচ্ছে বিবিএ, এমবিএ বা বিবিএ আর বি ফার্ম। এই যে মানে এই যে নৈতিকতার শিক্ষা, আপনি কোনো বিষয়গুলো আছে, বাংলা পাবেন না, ইংরেজি পাবেন না, অন্য কোনো শিক্ষক নেই, কাউকে শিক্ষক হওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়া, এই নীতিবোধের জায়গা জাগ্রত করা, আমরা এগুলো করছি না সমাজ থেকে। এটা কি আসলে এই যে অভিন্ন শিক্ষানীতির কথা বলি আমরা, আমাদের শিক্ষা ব্যবস্থা কি অনেকখানি দায়ী না এই জন্য যে আমরা এক শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতির মধ্যে দিয়ে যেতে পারছি না? এটা কি আসলে কি? অবশ্যই অবশ্যই। আমরা তো শুরু করেছিলাম 2010 সালে শিক্ষানীতি দিয়ে শুরু করেছিলাম। এখানে প্রফেসর ইমাজউদ্দিন স্যারও ছিলেন, প্রফেসর মনিরুজ্জামান মিয়া ছিলেন, আবার ডক্টর জাফর ইকবালও ছিলেন। সবাইকে নিয়ে কিন্তু একটা অগ্রগতির জায়গা হয়েছিল। কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, আমরা আরম্ভ করিতে পারি কিন্তু সমাপ্ত করিতে পারি না। আচ্ছা, আমরা আশা করব যে আসলে এই বিষয়টা অনেকদিন থেকেই সুরাহা হবে হবে ভাবছি আমরা, হয় না। কিন্তু এটা তো আসলে একটা প্রয়োজনীয় দিকও রয়েছে যে আসলে ছেলেমেয়েগুলো শিখবে কোথায়, কিংবা এটার কোনো সমাধান আছে কিনা। অবশ্যই সরকার নিশ্চয়ই অভিযান চালিয়ে একটা ত্রাস তৈরি করার আমি মনে করি যে আমি সম্পূর্ণ এটা বিরোধিতা করি। আমি মনে করি আসলে ব্যবসায়িক বিষয়গুলো না দেখে একটু যদি একটু সহানুভূতিশীল হয়। রুহুল আমিন গাজী, সুভাষ সিংহ রায়, অন্য প্রসঙ্গ নিয়ে ফিরবো একটা বিরতির পরে। সংবাদ সম্প্রসারণে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে সুভাষ সিংহ রায় এবং রুহুল আমিন গাজী রয়েছেন। আমরা আমাদের আলোচনায় ফিরে আসতে পারি। এই পর্যায়ে আমি সুভাষ সিংহ রায় আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সেক্ষেত্রে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে 57 ধারার অপপ্রয়োগ একটি আত্মঘাতী প্রবণতা, তাই দ্রুততা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন। তার এই মন্তব্যটি আপনি কিভাবে বিশ্লেষণ করছেন, কিভাবে মূল্যায়ন করছেন, আমি আপনার কাছে সেটা একটু জানতে চাই। অপপ্রয়োগ বন্ধ করতে বলেছে, আমি যতটুকু বুঝে থাকি। এটা ঠিক, প্রয়োগ অপপ্রয়োগের তো পার্থক্য আছে, এবং প্রয়োগ অপপ্রয়োগ শব্দের যেমন পার্থক্য, শব্দার্থের যেমন পার্থক্য আছে, ভাবার্থের পার্থক্য আছে, এবং প্রয়োগগত পার্থক্য আছে। আমরা বিশেষ কালাকানুনের কথা প্রায় আলোচনা করি। 74-এর বিশেষ কালাকানুন, বিশেষ আইন, সেই আইনের বিরুদ্ধে কিন্তু সবাই বলেছে। গত 46 বছরের মধ্যে 40 বছরে এটা নিয়ে সবাই কথা বলেছে। এর মধ্যে সরকারগুলো অনেক পরিবর্তন করেছে, এবং যারা একসময় বিরোধিতা করতেন, যারা খুব এটা নিয়ে রাজনীতি করতেন, তারাও কিন্তু ক্ষমতা 3 বার এসেছেন, তারাও কিন্তু এটা বাতিল করেননি। মানে এইটাই অনেক ক্ষেত্রে মনে হয় যেন আমাদের সহবিরোধিতার মধ্যে। আবার এটাও ঠিক, আমার কাছে যদি বন্দুকের লাইসেন্স থাকলেই কি আমার বন্দুক দিয়ে গুলি করতে হবে? এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আছে। এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে একটা আইন, কঠিন আইন কিন্তু সব জায়গায় থাকে। আমি রুহুল আমিন গাজী ভাই নিশ্চয়ই অনেক ব্যাখ্যা করতে পারবেন, কারণ আমার থেকে উনি বড় বেশি জানেন তার সাংবাদিকতার জীবনের দৃষ্টিভঙ্গি দিকে। আপনি দেখেন 1947 সালে 15ই আগস্ট পাকিস্তান ভারত যখন দুটি রাষ্ট্রে পরিণত হলো, তখন ভারতের জওহরলাল নেহরু কিন্তু বিপদে পড়লেন। নানান দিক দিয়ে সমস্ত অপপ্রচার শুরু হলো, রাষ্ট্রদ্রোহী বক্তব্য আসলো। তিনি দুটো পত্রিকা ছিল, একটা হচ্ছে কমিউনিস্ট পার্টির ক্রসরোডস, আর একটা হচ্ছে RS-এর একটি পত্রিকা ছিল অর্গানাইজার। এই দুটো পত্রিকাকে বাতিল করলেন, এবং পণ্ডিত জওহরলাল নেহরু এবং BM আম্বেদকর এবং মৌলানা আবুল কালাম 3 জন বসে সিদ্ধান্ত নিলেন এই পত্রিকা দুটো বাতিল করতে হবে। যেই বাতিল করলেন সেই কিন্তু আদালতের দ্বারস্থ হলেন 2 পত্রিকার প্রকাশক, যারা উদ্যোগ নিয়েছিলেন। আদালত কিন্তু রায় দিয়ে দিল যে কোনো পত্রিকা প্রকাশনা বন্ধ করা যাবে না। তখন তারা আবার বসে সিদ্ধান্ত নিলেন যে আমাদেরকে সংবিধানে সংশোধনী আনতে হবে। তারা প্রথম সংশোধনী কিন্তু এটাই, ভারতের যে সংবিধান তার প্রথম সংশোধনী এটাই, ততক্ষণ পর্যন্ত মত প্রকাশের স্বাধীনতা থাকবে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র এবং রাষ্ট্রীয় কাঠামো থেকে আঘাত করবে না। এটা খুব পরিষ্কার করে তারা লিখলেন। তা এই যে ব্যাপারগুলো কিন্তু গণতান্ত্রিক
রাষ্ট্র কাঠামোতে অনেকগুলো আইন কিন্তু তৈরি করতে হয়। এখন সেই আইন যারা প্রয়োগ করছে সেইটা দেখবার বিষয়। এবং আপনি দেখেছেন যে এক সাংবাদিকের বিরুদ্ধে 57 ধারায় মামলা করছে। মানে আমাদের বিভক্তি যে সমাজে গড়ে তুলেছি আমরা, পেশার মধ্যে বিভক্তি, ঘরের মধ্যে ঘর, ঘরের মধ্যে মশারি, এই যে ব্যাপারগুলো তৈরি করেছি, এইটাই কিন্তু আমাদেরকে কিন্তু খুব ভাবিয়ে তোলে বলেই আজকে মাননীয় ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের ওই নির্যাসটুকু আমি নিতে চাই। তিনি বলছেন এর অপপ্রয়োগটি বন্ধ করতে হবে। রুহুল আমিন গাজী, এই যে যেমনটা সুভাষ সিংহ রায় বলছিলেন যে আসলে আমাদের ভেতরে একটা বিভক্তির কারণেই আসলে আমরা বুঝতে পারছি না আসলে কোনটা 57 ধারায় পড়ছে, কোনটা 57 ধারায় পড়ছে না। পড়লেও সেটা নিয়ে আমরা নানা রকমের হইচই করছি, না পড়লেও সেটা নিয়ে আমরা নানা রকমের বিধিনিষেধ তৈরি করছি। আপনার কি মনে হয় আসলে এটা কেন হচ্ছে? 57 ধারায় কোনটা পড়ছে বা কোনটা পড়ছে না, এটা কি আসলে কোনো মাপকাঠি রয়েছে যেটা দেখে বোঝা যাবে? 57 ধারাটি আসলে একটি ব্যাপক ধারা, যে জন্য এটা মিসইউজটা বেশি হচ্ছে। এখানে যেমন সাংবাদিকরাও গ্রেপ্তার করতে পারবে, সাধারণ মানুষকেও গ্রেপ্তার করবে। এই ধারাটি এত ব্যাপক। ওনারা যেটা বলতেছেন আইসিটি অ্যাক্টে যেই জন্য ওনারা করেছেন যে এই যে ফেসবুক এগুলি ব্যবহার করে যেরকম মানুষকে করা হয় সেগুলি বন্ধ করার জন্য। কিন্তু দেখেন এখন পর্যন্ত 57 ধারায় মামলা হয়েছে 23 জন সাংবাদিকের বিরুদ্ধে, অর্থাৎ 30 থেকে 35 জনের মধ্যে মামলা হয়েছে, 23 জনই হচ্ছে সাংবাদিক। কারণ এই ধারাটি এত ব্যাপকতা, এই ধারাটি যে 57 ধারা যে ওনারা তৈরি করছে তা কিন্তু না, এটা কিন্তু বিএনপির আমলে তৈরি। ওরা 7 বছর করছিল, এনারা এসে 14 বছর করছে, এটা আর একটু বাড়াইছে আর কি। তো এখন আমরা তখনও প্রতিবাদ করছি। এখন দেখেন এই ধারায় অলরেডি মাহমুদুর রহমান 3 বছর কিন্তু তার পানিশমেন্ট হয়ে গেছে। আমার দেশের সম্পাদক ভারপ্রাপ্ত মাহমুদুর রহমান 3 বছর সেখানে সাজা ভোগ করে ফেলছে 57 ধারায়। এই 57 ধারাটি আজকে দেখেন আমাদের তথ্যমন্ত্রী বলে সাংবাদিকদের জন্য না। তো আপনি 35 জন গ্রেপ্তার হলে 23 জন যদি সাংবাদিক গ্রেপ্তার হয়ে থাকে, তো কাদের জন্য এটাই? এখন পর্যন্ত দেখেন সমস্ত যেই পক্ষে সব ইউনিয়নগুলি, মানে যারা রিলেটেড, যারা এর সাথে জড়িত, সম্পাদক পরিষদ, তারপরে আপনার যে মালিক সমিতি, টেলিভিশন এবং পত্রিকার, সকলেই কিন্তু 57 ধারার বলছে এটা তুলে দাও। কারণ ধারাটি প্রয়োগ করাটা ব্যাপকতার কারণে আপনি যে কোনো জায়গায় যে কোনো লোক মিসইউজ করতে পারে। আপনি দেখেন উকিলের বিরুদ্ধে মামলা করতেছে, যেগুলি হচ্ছে এর মধ্যে। তারপরে একজন সাংবাদিক কি ছাগল মারা গেছে সেটা লাইকিং দিছে, তার বিরুদ্ধে মামলা করে তার জেলে নিয়ে গেছে, জামিন দিচ্ছে পরে। তো এখন পর্যন্ত 57 ধারায় আমরা এমন কোনো সুন্দর এবং সুষ্ঠু, যেটা বদল কাদের সাহেব বলেছেন তার প্রতি ধন্যবাদ, তিনি সাংবাদিক ছিলেন, আমরা তো ওনাকে চিনি, উনি আমাদের ইউনিয়নের মেম্বারও ছিলেন। উনি হ্যাঁ, আমি একসময় ওনার কাছে ভোট চাইতে গেছি এবং আমার যদ্দূর মনে পড়ে উনি ভোটটিও আমাকে দিয়েছেন, আমি ওনার হাসি দেখে যেটা বুঝেছি। এখন কথাটা হলো যে যদি ধারা থাকে, আমাদের আত্মসামাজিক যে কাঠামো রয়েছে, অপপ্রয়োগ আপনি বন্ধ করতে পারবেন না। সে কারণে আমি মনে করি 57 ধারাটাকে বাতিল করে স্পেসিফিক করা দরকার যে আসলে কোন কোন বিষয়ে আমরা এই ক্ষুব্ধ হইলে, যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে বা এগুলি যদি আরো স্পেসিফিক করা দরকার যে এই বিষয়গুলি এই করলে এই হবে। কিন্তু এইটার যে ব্যাপকতা দেওয়া হয়েছে, এই ব্যাপকতায় মিসইউজ হবে। আপনার ধারা থাকবে, আপনার মিসইউজ হবে না। এটা আপনি যদি একটি পথ খোলা রাখেন, পথটি কিন্তু কেউ না কেউ তার উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করবে। সুতরাং আমি মনে করি যে পথটি সরকারের সুবুদ্ধি উদয় হওয়া উচিত। কারণ মিডিয়া এখন পর্যন্ত আমাদের বাংলাদেশি মিডিয়া, হ্যাঁ, 2টি জায়গায় যেটা উনি বলেছেন, ভারতের যে 2টি জায়গায় আপনারা আপোষ করতে পারবেন না। একটা হলো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের গণতন্ত্র। এই 2টি নিয়ে যদি কেউ আপনি উল্টাপাল্টা করছেন, সেখানে ধর্মীয় অনুভূতি এই 3টা জায়গায় আপনি যত ধরনের ধারা করেন আমরা আপনার সাথে একমত। কিন্তু আপনারা জানেন 16A ধারা ছিল, 16A। আমি তখন ঢাকা সাংবাদিক সেক্রেটারি, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব তখন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন, ওই যে কেয়ারটেকার আমলে। আমরা কিন্তু আন্দোলন করে এই 16A ধারা বাতিল করেছেন। ওই 16A ধারায় ছিল যে কোনো মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া হোক, সরকার ইচ্ছা করলে একটা চিঠি দিয়া আপনি কাজ করতেছেন, হঠাৎ করে নোটিশ এসে বললো বন্ধ। এটা কিন্তু আমরা বাতিল করেছি। আজকে আমি বলি যে যেহেতু সংশ্লিষ্ট যারা এর মধ্যে পড়ে,
সাংবাদিকতা বিকরে ইলেকট্রনিক প্রিন্ট সকল মিডিয়াই দায়িত্বশীলরা বলেছে যে এটিকে বাধ্য হোক। হ্যাঁ, আমি মনে করি যে হ্যাঁ, তাইলে প্রধানমন্ত্রী যেটা মনে করেন তাহলে কিভাবে প্রতিরোধ হবে? হবে, আপনি স্পেসিফিক করেন, আপনি স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে করেন, আপনি ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে করেন, আপনি গণতন্ত্রের জন্য ক্ষতিকারক কিছু সেটা করেন, আপনি সেগুলি করেন, আপনি কোনো আপত্তি নেই। এবং আমি মনে করি আমাদের যেটা আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যেটা আছে, আমাদের তো অলরেডি কোর্ট আছে, আমরা প্রেস কাউন্সিল রয়েছে, আপনি যদি সংক্ষুব্ধ হন আপনি প্রেস কাউন্সিল যেতে পারেন। এবং আপনার সিভিল ল আরও আছে যেগুলিতে আপনি ক্ষুব্ধ হলে কিন্তু আপনি আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু 57 ধারা দিয়ে এবং প্রতিনিয়ত যে মামলার শিকার হচ্ছে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার লোকটা, এটা খুব আপত্তিকর। আমি একটা শুধু শেষ বাক্য ব্যবহার করি, অনুষ্ঠান প্রায় শেষ, আমি যতদূর বুঝতে পেরেছি। ডাক্তার বলাচাঁদ মুখোপাধ্যায়, আমরা সংক্ষেপে বলছি বনফুল, আমাদের বাংলা সাহিত্যের বিশেষ দিকপাল, তার একটা ছোট গল্প আছে স্বাধীনতা। তা সেই ছোট গল্পের নির্যাসটুকু এটা যে যেটা করলে অপরকে শান্তি দেওয়া যায়, অপরকে স্বস্তি দেওয়া যায়, সেটাই হচ্ছে স্বাধীনতা। আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে আমরা এই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারিনি বলেই এই ব্যত্যয়গুলো ঘটে। রামুর যে ঘটনা, একটা ভয়ঙ্কর ঘটনা, এমনকি আপনার পাবনাতে একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো মানে যেভাবে ছড়িয়েছে এবং যেভাবে মানুষকে উত্তেজিত করেছে, এরকম ঘটনা বহু ঘটেছে। এইগুলোর ক্ষেত্রে আপনার সুশাসন খুবই জরুরি। এবং যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো একেবারেই ওই যে রবীন্দ্রনাথ বলতেন না যে ক্ষমা যেখানে ক্ষীণ দুর্বলতা, হেরুদ্ধ নিষ্ঠুর যেন হতে পারি তোমার আদেশে। প্রত্যেক ধর্মতেই, ইসলাম ধর্ম সহ সব ধর্মতে কিন্তু শাস্তির বিধান কিন্তু আছে, এবং সেই শাস্তির বিধানের একটা ধারাবাহিকতা আছে, সেটা কিন্তু পর্যায়ক্রমিকতা আছে। এইগুলোকে মাথায় রেখে আমরা যদি সবাই মিলে যদি কাজটা করতে পারি, আমার ধারণা আমরা এগোতে পারবো। তো এটি কি মানে একেবারে বাতিল না করে এটি কি সংশোধন কিংবা এটাকে আপনি 57 দ্বারা এখন যে আছে এটাকে আপনি শেষ করে আপনি স্পেসিফিক জায়গাগুলি নিয়ে আরেকটি ধারা করেন, আইন করেন। এটা তো আমাদেরকে আইনমন্ত্রী বলেছিল যে তিনি এটা বাতিল পরিবর্তে অন্য কিছু আনছেন, সেটা তো আমরা মনে করি সংশোধনের কথা বলছি, তো সেটাও তো এখন দেখছি না। তো এখন সেটা তো করতে হবে যাতে আপনার মিডিয়ার লোকরা বা যে কোনো লোকই বিনা কারণে কথায় কথায় মামলার যে ক্ষতিগ্রস্ত হওয়ার যে প্রবণতা, আপনি যেসব জায়গাগুলি এই যে ছড়িয়ে দেওয়া বা ধর্মীয় অনুভূতি আঘাত দিয়ে মানুষকে বিভ্রান্তি করা, সেগুলি তো আপনি স্পেসিফিক করে দেন না যে এই কাজের জন্য হবে। আপনি যদি ব্যাপকভাবে ছড়িয়ে রাখেন যে কোনো কিছু করলেই আপনাকে ধরতে পারবে, আইন যদি থাকে অপপ্রয়োগ হবে। আমাদের সমাজে কিছু ক্ষতর জায়গা আছে, আপনি এটা তো ঠেকাতে পারবেন না। সে কারণে আপনাকে আইনটার ওই জায়গাগুলি অফ করে দিতে হবে যে এই মিসইউজ করার যাতে সুযোগটা না পায়। যেমন ব্রাহ্মণবাড়িয়াতে দেখেন, আমি ওই সময় উনি একটা টেলিভিশনের কথা বলছিলেন, আমিও একটা টেলিভিশন দেখছিলাম, যিনি অপেক্ষা ছিলাম। ব্রাহ্মণবাড়িয়াতে যেই নিরীহ মানুষটি, ধর্মীয় সংখ্যালঘু একটি মানুষ, আমি ধর্মের দৃষ্টিকোণ থেকে বলছি, সেই সম্মানিত নাগরিক, তিনি তার মোবাইল ফোনের সাথেই তিনি ছিলেন না, তার ফেসবুক অ্যাকাউন্টই নাই, অথচ ফেব্রিকেটেড করে যা কাজ করা হলো এবং যে ক্ষতিটা করা হলো এবং যেভাবে এই বিষয়গুলি আসলে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত, না তাহলে আপনি এই জায়গাগুলি স্পেসিফিক করেন না, আমাদের আইডেন্টিফাই করাও কিন্তু সহজ, যে কোথায় থেকে কিভাবে হচ্ছে প্রযুক্তি সেই অনুসারে সেগুলি আপনি শাস্তির বিধান করেন। কিন্তু এটা ব্যাপকতা দিয়ে যে কোনো লোককে গ্রেফতার করা, এতে হচ্ছে কি, এমনি তো আমাদের সাংবাদিকরা পেশাদারিত্বের একটা ঝুঁকি, এই পেশাটাই কিন্তু জুটি। আপনি প্রেজেন্টার হন, আপনি রাইটার হন, যাই হন, প্রত্যেক কিন্তু একটা ঝুঁকিপূর্ণ কাজে আমরা আছি। এর মধ্যে যদি এই ঝুঁকিটা যদি কথায় কথায় বাড়িয়ে ফেলা হয়, তাহলে তো আর কিছু থাকে না। সেই জন্য এই জায়গাটুকু সরকার নিশ্চয়ই চিন্তা করবে। সুভাষ সিংহ রায় এবং রুহুল আমিন গাজী, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সময় একেবারে শেষ করতে হচ্ছে আজকে। আর এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে। দর্শক, প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা, এবং প্রতিদিন রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হবে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে, অন্য কোনো অতিথিদের সঙ্গে থাকুন 24 ঘন্টা।